বন্ধুরা, রোজকার মতো চলে এসেছে এনটিভির পর্দায় সাথে নিয়ে প্রাণ মিল্ক ক্যান্ডি কুইজ শো। জানার আছে, বলার আছে। তোমাদের সাথে আছে আমি এশা, এবং আজকের আয়োজনের শুরুতেই তোমাদেরকে জানিয়ে দিব জোড়াসাঁকো ঠাকুরবাড়ি সম্পর্কে কিছু তথ্য। জোড়াসাঁকো ঠাকুরবাড়ি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক নিবাস। পশ্চিমবঙ্গের উত্তর কলকাতার জোড়াসাঁকোর এই বাড়িতেই কবি জন্মগ্রহণ করেন। এই বাড়িতেই কবির শৈশব কেটেছিল এবং এখানেই তিনি 1941 সালের 7ই আগস্ট মৃত্যুবরণ করেন। বাড়িটি অষ্টাদশ শতকে নির্মিত। বিখ্যাত শেঠ পরিবারের কাছ থেকে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর এই জায়গাটি উপঢৌকন হিসেবে লাভ করেন। বর্তমানে এটি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের অংশ এবং কলকাতায় রবি ঠাকুরের স্মৃতি জাদুঘর হিসেবে ব্যবহৃত। বন্ধুরা, আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন অভিনেতা রাশেদ মামুন অপু। চলো তার সঙ্গে কথা বলি। কেমন আছেন ভাইয়া? ভালো আছি, অনেক ভালো আছি। আপনাকে বেশ অনেকটা দিন পর আবারও পেয়েছি আমাদের স্টুডিওতে, খুব ভালো লাগছে। আপনার কেমন লাগছে আজকে আবারও ফিরে এসে? এই অনুষ্ঠানটা আমার অনেক প্রিয়, অনেক মজার একটা অনুষ্ঠান, ভালো লাগে। ধন্যবাদ, খুব ভালো লাগলো জেনে। বলছিলাম যে অনেকটা দিন পর পেয়েছি, তার মানে অনেক কথা আসলে আপনার কাছে জমা আছে আমাদের। তো শুরুতে একটু কথা বলতে চাই, গতকালকে তো বন্ধু দিবস গেল। বন্ধু দিবসে আপনার একটি নাটক আমরা দেখেছি, শহরে নয়নতারা, আমাদের এনটিভিতেই প্রচারিত হলো। নাটকটা সম্পর্কে একটু জানতে চাইছি। বন্ধুত্বের সংজ্ঞা, বন্ধুত্বের চাওয়া পাওয়া, মান অভিমান, সব শেষে বন্ধুই, এই ছিল নাটকটির মেইন কথা আর কি। অসম্ভব ভালো একটা কাজ হয়েছে। পরিচালক ছিলেন জয়ন্ত রোজারিও, লিখেছিলেন গোলাম রব্বানী। ভালো লেগেছে কাজটি করে। সহশিল্পী কারা ছিলেন? সহশিল্পী ছিল নায়েম, জুই। আচ্ছা, তো কাজটা শুটিংটা নিশ্চয়ই বেশ কিছুদিন আগেই হয়েছে? হ্যাঁ, কিছুদিন আগে হয়েছে। তো বন্ধুত্বের সংজ্ঞা বন্ধুই বলছিলেন, তো আপনার কি মনে হয় যে আগের যে বন্ধুত্ব বা এখনকার বন্ধুত্বের মাঝে কি কোনো পার্থক্য এসেছে, বা সময়, ব্যস্ততা, যান্ত্রিক জীবন, এগুলো কি প্রভাব ফেলেছে বন্ধুত্বে? আমি বিশ্বাস করি জীবনের প্রতিটি ক্ষেত্রে বন্ধু আসতেই পারে, তবে যান্ত্রিকতা, ব্যস্ততা, কৃত্রিমতা সবকিছু ছাপিয়ে যদি পেছনে ফিরে তাকাই, তো স্কুল কলেজ জীবনের বন্ধুই থেকে যায়। সেই পিওর যে একটা বন্ধুত্ব, পিওর ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা, অনুভূতির জায়গা, এটা থেকে যায় আর কি। আচ্ছা, নিশ্চয়ই মিস করেন পুরনো বন্ধুদের ভীষণ? অসম্ভব মিস করি। আর আমার হয়েছে কি, বাবা মা দুজনেই ব্যাংকার ছিলেন। জন্ম যদিও রাজশাহীতে, তারপরে বিভিন্ন ডিস্ট্রিক্টে ঘুরে আমরা রাজশাহীতে এসে সেটেল হয়েছি। সো কোনো জায়গায় আমি 1 বছর ছিলাম, কোনো জায়গায় 2 বছর ছিলাম। তো ছড়িয়ে ছিটিয়ে আছে, হ্যাঁ, নাম হারিয়ে যাওয়া, ঠিকানা হারিয়ে যাওয়া অনেক বন্ধু, ওদেরকে মিস করি আমি। আসলে বন্ধুত্ব সম্পর্কটা এমনই, সব সময় খুব সহজে সবার মাঝে আসলে বন্ধুত্ব চলে আসে। এই সম্পর্কগুলোর মাঝে সুন্দর সম্পর্ক মানে একটা বন্ধুত্বের সম্পর্ক অবশ্যই। তো ভাইয়া, আবার আপনার কাজের প্রসঙ্গে ফিরে আসি। বন্ধুত্ব নিয়ে কথা বলছিলাম, এবার কাজের সাথে বন্ধুত্ব, সেটা নিয়ে একটু কথা বলি। তো প্রচুর তো ব্যস্ততা আপনার কাজ নিয়ে, এখন সাম্প্রতিক কাজগুলো কি? সাম্প্রতিক নেক্সট ঈদের জন্য প্রিপারেশন চলছেই, আউটার কাজ করছি। আর শুরু হয়ে গেছে অলরেডি? হ্যাঁ, কাজ তো শুরু হয়ে গিয়েছে। আর যেটা হচ্ছে যে ধারাবাহিক যেগুলো চলছে সেগুলোর কাজ করছি। আর নতুন কোনো ধারাবাহিক হাতে নিয়েছেন? হ্যাঁ, নতুন ধারাবাহিক করছি। আচ্ছা, গত ঈদে যে কাজগুলো করলেন সেই কাজগুলো নিয়ে স্যাটিসফ্যাকশন কেমন? খারাপ না, ভালো। আচ্ছা, এক্সপেকটেশন কি আর একটু বেশি ছিল? এক্সপেকটেশন আর কি এখানেই শেষ বললে তো সবই শেষ হয়ে যায়। তা তো বটেই। আমি মনে করি এক্সপেকটেশনের কোনো বাউন্ডারি থাকা উচিত না, তাহলে ভালো কাজের সংখ্যা কমে যাবে, ক্ষুধা কমে যায়, তৃষ্ণা কমে যায়, সমস্যা হয়ে যাবে তখন। নতুন যে কাজগুলো হাতে নিয়েছেন, শুরু করে দিয়েছেন বলছেন, তো সেগুলো কেমন হবে আশা করছেন? আশা করছি তো ভালোই। ওই এক্সপেকটেশনটা নিয়েই তো কাজ করতে যাই, ক্ষুধাটা নিয়েই কাজ করতে যাই। পরবর্তীতে যে কারণেই হোক বা যেভাবেই হোক, বা আমার কারণেই হোক বা সবকিছু মিলেই হোক, হয়তো আশানুরূপ হয় না বা হয়, এই মিলিয়েই তো আমাদের ক্যারিয়ার চলছে। তো এই যে 1 ঘন্টার নাটকে আপনাকে প্রচুর দেখা যায়, আমরা
বিশেষ দিবসগুলো যেমন গতকালকেই পেলাম, তো এই যে ছোট ছোট নাটকগুলো এগুলো করতে কেমন লাগে? খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে, এনজয় করি আর কি। আর সবকিছু মিলাই পারিপার্শ্বিক কারণে তো সবাই টেলিভিশন দেখতে একটু দেখা যায় যে আজকাল কমই দেখছে। বিশেষ দিবস হলে হয় কি সবাই মিলে হয়তো একটু বসলো, চা মুড়ি খেতে খেতে একটু কফি হাতে টেলিভিশনের সেটটা খুললো, দেখলো, মানে প্রতিক্রিয়াটা তাৎক্ষণিক পাওয়া যায়। আচ্ছা, তো ভালো লাগাও এর জন্য বেশি বলবো। হ্যাঁ, এটা তো বড় পাওয়া, এটা তো বড় পাওয়া। আচ্ছা, আর ধারাবাহিক গুলো করতে কেমন লাগে? 1 ঘন্টা, আচ্ছা যদি ধারাবাহিকের প্রসঙ্গের আগে আমি একটু জানতে চাই যে 1 ঘন্টার নাটক আর ধারাবাহিকের মধ্যে যদি চুজ করতে বলা হয়, আপনার নিজের পছন্দের জায়গা বা স্বাচ্ছন্দ্যের জায়গা কোনগুলো? স্বাচ্ছন্দ্যের জায়গা অবশ্যই 1 ঘন্টা। আচ্ছা, 1 ঘন্টা নাটকের জন্য, কারণ আমি কি করতে যাই, কি করতে চাচ্ছি আমি জেনেই যাচ্ছি শুটিং করতে। ধারাবাহিকে তো স্ক্রিপ্ট থাকেই, কিন্তু পরবর্তীতে হয়তো একটু মোড় ঘুরে যায়, কোথা থেকে কোথায় চলে যাচ্ছে, শিডিউলের কিছু ব্যাপার থাকে, লম্বা সময় ধরে চলছে ব্যাপারটা কি চলে। আচ্ছা, তো ভাই আরো কথা বলবো, একজন বন্ধু ফোন করেছে, তার সাথে কথা বলেন। হ্যালো হ্যালো, আমি কেয়া। কেমন আছো কেয়া? ভালো। কেয়া কোন ক্লাসে পড়ছো? ক্লাস 6। ক্লাস 6। কেয়া কোন বিভাগ থেকে খেলতে চাও বলো? জানা অজানা। জানা অজানা, ঠিক আছে, জানা অজানা থেকে থাকছে কেয়ার জন্য প্রথম প্রশ্ন, এবং প্রশ্নটি হচ্ছে 1971 সালের 9 জুলাই মুজিবনগর সরকার একসাথে মোট কতটি ডাক টিকিট প্রকাশ করে? অপশন ক 4টি, অপশন খ 8টি, অপশন গ 7টি। দ্রুত বলতে হবে। সময় চলে যাচ্ছে, ঝটপট বলো। অপশন ক 4টি নিলাম, কিন্তু উত্তরটি হলো না। সঠিক উত্তর ছিল অপশন খ 8টি। আরো একজন বন্ধু ফোন করেছে। হ্যালো 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 হ্যালো, কে বলছো? আমি মাহি। কেমন আছো বন্ধু? ভালো। তুমি কোন ক্লাসে পড়ো? 5 এ। ক্লাস 5 এ। আচ্ছা, এখন বলো কোন বিভাগ থেকে খেলতে চাও? কোন বিভাগ? জানা অজানা। জানা অজানা, ঠিক আছে, জানা অজানা হাতেই আছে, এবং প্রশ্নটি হচ্ছে সায়েন্স ফিকশন রচয়িতা স্যার আইজাক আজিমভ কোন ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন? অপশন ক বোস্টন ইউনিভার্সিটি, অপশন খ প্রিন্সটন ইউনিভার্সিটি, অপশন গ কলম্বিয়া ইউনিভার্সিটি। দ্রুত বলতে হবে। হ্যাঁ, আজ থেকে কেউ বলে দিচ্ছে, নিচে নিচে ঝটপট বলো। খ প্রিন্সটন ইউনিভার্সিটি। অপশন খ প্রিন্সটন ইউনিভার্সিটি, কিন্তু উত্তরটি হলো না। সঠিক উত্তর ছিল অপশন ক বোস্টন ইউনিভার্সিটি। এবং এই সাথে আজকের মতো শেষ হচ্ছে জানা অজানা বিভাগটি। তো ভাইয়া বলছিলাম যে 1 ঘন্টা আর ধারাবাহিকের একটা ব্যাপার চলে আসছিল। তো ধারাবাহিক তারপরও তো এখন করছেন, ধারাবাহিক যেহেতু অনেকগুলো আপনি করে ফেলেছেন এবং অলরেডি করছেন কাজ, ধারাবাহিকগুলোতে সাড়া কেমন পান? বলছিলেন যে আজকাল একটু টেলিভিশনের প্রতি অনীহা আছে দর্শকদের। হ্যাঁ, একটু তো অনীহা আছেই, বিজ্ঞাপন সবকিছু মিলিয়ে আর কি। স্ক্রিনে থাকতে পারা যায়, এটাই হচ্ছে বড় ব্যাপার। আচ্ছা আচ্ছা, স্ক্রিনে না থাকতে পারলে তো হারিয়ে যেতে হবে। তা তো বটেই। তো তার মধ্যে ধারাবাহিকের একটা আছে, হ্যাঁ, সারা তো অবশ্যই আছে, অবশ্যই আছে, অবশ্যই তো আছে। আর ধারাবাহিকের ব্যাপারগুলো হচ্ছে যে সারভাইভের ব্যাপারটাও চলে আসে আমাদের। আচ্ছা, যেহেতু একটা নিয়মিত একটা রেগুলার আয়োজন বলা যায় সেটা। তো ভাই আরো অনেক কথা আছে, সব গল্প করব ছোট্ট একটা বিরতির পর। প্লিজ। তোমাদের সাথে আছে আমি এশা, এবং কথা হচ্ছিল আজকের অতিথি অভিনেতা রাশেদ মামুন অপুর সঙ্গে। তো ভাইয়া কথা হচ্ছিল ধারাবাহিক নাটক নিয়ে। তো বলছেন যে সাম্প্রতিক কাজ এখন হাতে অনেকগুলো আছে, নতুন হাতে নিচ্ছেন, তো যে কাজগুলো রানিং সেগুলো সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাইছি। আক্তার ফেরদৌস হাসান রানার ফুলার কাটা, আলবি আহমেদের দ্য কর্পোরেট, আচ্ছা, তারপরে রহমতুল্লাহ তুহিনের টক অফ দ্য টাউন কক্ষ নম্বর 52, তারপরে ওয়ালিদ হাসানের একটি সিরিয়াল, আমাদের জাহিদ হাসান ভাইয়ের একটি সিরিয়াল রাজু 420, এই সব মিলে আর কি বেশ অনেকগুলো। হ্যাঁ, অনেকগুলো। তো ক্যারেক্টারগুলো এক একটার নিশ্চয়ই এক এক রকম, এক একটা থেকে আরেকটা। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, তো ক্যারেক্টারগুলোর কিছু ক্যারেক্টার নিয়ে যদি একটু আমাদেরকে গল্প বলতেন ক্যারেক্টারগুলো সম্পর্কে।
আপনার সবচেয়ে পছন্দের চরিত্র যদি এর মাঝে থেকে একটা বাছাই করতে বলেন? সবগুলো চরিত্রই পছন্দের জন্যই করছি। রানা ভাইয়ের যে সিরিয়ালটা ফুলার কাটা, এখানে আমার ক্যারেক্টারটা একটু রহস্যময় ক্যারেক্টার। আচ্ছা, সবসময় আমি আর্মস ক্যারি করি, লাইসেন্স আছে। বিভিন্ন প্রবলেমে, সামাজিক প্রবলেম, মানে বিভিন্ন ইয়েতে আমাকে দেখা যায়, আমি হুট করে উদয় হই, একটা সলভ করার চেষ্টা করি। এভাবে আর কি ক্যারেক্টারটা অনেক মজার, সেই সঙ্গে ভয়ঙ্কর। আচ্ছা, বেশ রহস্যময় যেটা বলছিলেন। আর দ্য কর্পোরেটে ক্যারেক্টারটা আমি যেটা হতে চেয়েছিলাম, ডিরেক্টর, ও অ্যাড বানাই ডিরেক্টর ক্যারেক্টারটা, উনি পরিচালক, বিজ্ঞাপন নির্মাতা। তো এখনকার সময়ে কর্পোরেট জগতে যে পলিটিক্স, যে টানপোড়েন, সবকিছু মিলাই যে সাফারিং এর যে বিষয়গুলো আছে, এই ক্যারেক্টারটা রান করে আর কি ক্যারেক্টারটা নিয়ে। তো এই যে একসাথে এতগুলো ভিন্ন ভিন্ন চরিত্র নিয়ে কাজ করা, প্রতিদিনই নিশ্চয়ই শুটিং হয়তো থাকছে, হয়তো একই দিনের দুটো নাটকের শুটিং করতে হচ্ছে, এমন অনেক সময় হয়ে যায় আপনাদের, যেহেতু ব্যস্ততা অনেক বেশি। না, সাধারণত হয় না। আচ্ছা, আমি এত ব্যস্ত না, আর ব্যস্ত থাকলেও একই দিনে দুটো কাজ করা আসলে অ্যাভয়েড করেন, মানে প্রশ্নই আসে না। তো যাই হোক, পরপর যদি বলি, একই দিনে না হয় বাদই দিলাম, একদম রেগুলার শুটিং থাকছে আপনাদের, তো এই ব্যাপারগুলোতে একটা চরিত্র থেকে বের হয়ে আরেকটা চরিত্রে ঢুকে যাওয়া ব্যাপারটা কি একটু কষ্টসাধ্য হয়ে যায়? কষ্টসাধ্য তো হয়, কিন্তু এক্সকিউজ মি, আমাদের যে পারিপার্শ্বিক যে কাঠামোগুলো আছে, যে আমাদের প্রিপারেশনের কোনো সময় নেই, সুযোগ নেই, আমাদের মানে ওর ছুরি তোর বিয়ে, এই টাইপের যে ব্যাপারটা, আমাদেরকে ওই সিচুয়েশনের সাথে কোপ আপ করতে হয় আর কি, নিজেদেরকে তৈরি করে নিতে হয়। কতটুক হয় না হয় সেটা দর্শক বলতে পারবেন। আমাদের চেষ্টাটা, আমাদের আর্টিস্টদের চেষ্টাটা সর্বোচ্চ লেভেলের থাকে, চেষ্টাটা। আপনি বলছিলেন যে সময়টা আগে থেকে পান না সেভাবে, চরিত্রগুলোকে নিয়ে বসার, চরিত্রগুলো নিয়ে ভাবনার, তো তার মাঝেও যে এই সময়টুকুই পান, সবসময় কি চেষ্টা করেন আগে থেকেই নিজের যে চরিত্রটা সেটা সম্পর্কে খুব ক্লিয়ার কাট একটা ধারণা রাখা, বা স্ক্রিপ্টটাকে বারবার একটু পড়া, একটু সংলাপগুলোকে একটু আত্মস্থ করা, চেষ্টাগুলো কি চলে? চেষ্টা তো চালাতেই হবে। আর আমার ব্যাকগ্রাউন্ড যেহেতু থিয়েটার, স্ক্রিপ্টই আমার কাছে আয়না, স্ক্রিপ্টই আমার কাছে ধর্ম। তো স্ক্রিপ্টটা যখন পাই তখন তো বারবার পড়তেই হয়, বারবার পড়তে হয়, একটা ক্যারেক্টার কল্পনা করতে হয়, পরিচালকের সঙ্গে কথা বলতে হয়, তার ধারণা, তার দৃষ্টিভঙ্গি, উনি কিভাবে স্কেচ করছেন তার সঙ্গে কথা বলতে হয়, আমারটা তার মতো করে মেলাতে হয়, কস্টিউমের ব্যাপারগুলো চলে আসে, প্রপসের ব্যাপারগুলো চলে আসে, তো এইভাবেই তো চলছে। আচ্ছা আচ্ছা, তো আমি যদি এখন আপনার তো টেলিভিশনে শুরু বেশ অনেকদিন আগে, প্রায় 2000 সালে, তো সেই সময় আপনার যে যাত্রাটা শুরু হলো, আর এখন 2016টা বছর, এর মাঝে হচ্ছে 2007 আচ্ছা আচ্ছা, তো এতটা যে সময় 7-8 বছর আসলে অনেকটা দিন, তো এই দীর্ঘ একটা সময়ের মাঝে টার্নিং পয়েন্ট যদি আমি বলি আপনার কোনো কাজের, তো সেটা কোনটা বলবেন? আমার প্রথম কাজেই আমি বলতে চাই যে এটা ক্লিক করেছিল, দর্শকদের অনেক ভালো লেগেছিল, আল্লাহর দোয়া। আচ্ছা, ওটা ছিল সিটি বাস, ওটা আমার প্রথম কাজ, ওটা প্রথম কাজেই আর কি। আচ্ছা, একদম বাজি মাত যদি বলি, বাজিটা মাথায় হয়েছে কিনা জানি না, দর্শক আমাকে দেখেছেন, দর্শক আমাকে ভালোবেসেছেন। এই নাটকের নাম কিন্তু এখনো দর্শকরা ভুলেনি, সিটি বাস তাদের মাথায় আছে। হ্যাঁ হ্যাঁ, এটা একটা অকল্পনীয় ব্যাপার। এখনো বিভিন্ন জায়গায় গেলে ওই সিটি বাসের কথা শোনা যায়। আবার কোনো গ্রামগঞ্জে শুটিং করছি, মোবাইলে নাটকের ক্লিপিংস গুলো থাকেন, সিটি বাস ওয়ানে ওই আমার ক্লিপিংস এর অংশটুকু ওই সময় থেকেই ওটা কেটে অনেকের হয়তো মোবাইলে এখনো দেখা যায় যে শুটিং করছি, হঠাৎ করে পেছন থেকে যে মোবাইলে তো ভাই আপনারা মোবাইলটা বন্ধ রাখুন প্লিজ, হঠাৎ দেখলাম আমার অংশটুকু বেজে উঠলো। ভীষণ আনন্দ হয় নিশ্চয়ই তখন? আমি গর্বিত, আমি অনুভব করি, আমি ভালো লাগে আমার। বাহ, চমৎকার! এটা আসলে একজন আর্টিস্টের অনেক বড় একটা পাওয়া, দর্শকের কাছে। অবশ্যই অবশ্যই। তো ভাই আরো কথা বলবো, একজন বন্ধু ফোন করেছে, তার সাথে কথা বলি। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছো? আমি নুসাইবা নাওয়াল। কেমন আছো সাইবা? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। তো সাইবা, কোন ক্লাসে পড়ছো তুমি? আমি ক্লাস 6 এ পড়ি। 6 এ। এখন বলো কোন বিভাগ থেকে খেলতে চাও? সহজ অর্থনীতি। সহজ অর্থনীতি, ঠিক আছে।
সহজ অর্থনীতি থেকে থাকছে তোমার জন্য প্রথম প্রশ্ন এবং প্রশ্নটি হচ্ছে ব্লু ইকোনমি বলতে কি বোঝায়? অপশন ক নীল অর্থনীতি, অপশন খ মহাকাশ অর্থনীতি, অপশন গ সমুদ্র অর্থনীতি। দ্রুত বলতে হবে। সময় চলে যাচ্ছে। সময় চলে যাচ্ছে সাইবা, ঝটপট। অপশন গ সমুদ্র অর্থনীতি। অপশন গ সমুদ্র অর্থনীতি এবং উত্তর একদম সঠিক। ওয়াও, অভিনন্দন তোমাকে 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। এবার দ্বিতীয় প্রশ্ন করছি এবং উত্তর অনেক দ্রুত দিতে হবে। প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের তৈরি পোশাকের চালান প্রথম রপ্তানি হয় কত সালে? অপশন ক 1978 সালে, অপশন খ 1979 সালে, অপশন গ 1980 সালে। দ্রুত বলতে হবে। অপশন গ 1980 সাল। অপশন গ 1980 সালে নিলাম, কিন্তু আপু উত্তরটি হলো না। সঠিক উত্তর ছিল অপশন ক 1978 সালে। আরো একজন বন্ধু ফোন করেছে। হ্যালো হ্যালো, কে বলছো? শুভ। কেমন আছো শুভ? ভালো। শুভ, তুমি কোন বিভাগ থেকে খেলতে চাও? সহজ অর্থনীতি। সহজ অর্থনীতি, ঠিক আছে, তোমার জন্য থাকছে সহজ অর্থনীতি থেকে প্রথম প্রশ্ন। দেশের শিল্পায়নের গতি বাড়াতে সরকারের ঘোষিত সর্বশেষ শিল্পনীতি কোনটি? অপশন ক শিল্পনীতি 2012, অপশন খ শিল্পনীতি 2010, অপশন গ শিল্পনীতি 2015। দ্রুত বলতে হবে। শিল্পনীতি 2015। অপশন গ শিল্পনীতি 2015, কিন্তু ভাইয়া উত্তরটি হলো না। সঠিক উত্তর ছিল অপশন খ শিল্পনীতি 2010। আমাদের সাথে আছে আমি এশা এবং কথা হচ্ছিল আজকের অতিথি অভিনেতা রাশেদ মামুন অপুর সঙ্গে। আমরা আরো কথা বলবো, তবে এই মুহূর্তে একজন বন্ধু ফোন করেছে ছবির গ্যালারি খেলার জন্য। তার সঙ্গে কথা বলে আসি। হ্যালো আপু, আমি আকিফ। কেমন আছো বন্ধু? ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। তুমি কি জানো এখন কোন বিভাগটি রয়েছে তোমার জন্য? জি আপু। ঠিক আছে, ছবির গ্যালারি। ছবির গ্যালারি থেকে তোমার জন্য প্রথম প্রশ্ন করছি। স্ক্রিনে দেখানো ছবিটি দেখো আর আমার প্রশ্নের উত্তর দাও। বিশিষ্ট এই সাহিত্যিকের নাম বলো। অপশন ক জীবনানন্দ দাশ, অপশন খ নির্মলেন্দু গুণ, অপশন গ ফররুক আহমেদ। অপশন ক জীবনানন্দ দাশ। অপশন ক জীবনানন্দ দাশ নিলাম, কিন্তু ভাইয়া উত্তরটি হলো না। সঠিক উত্তর ছিল অপশন গ ফররুক আহমেদ। আরো একজন বন্ধু ফোন করেছে। হ্যালো হ্যালো হ্যালো, কে বলছো? আমি সাইফ। কেমন আছো সাইফ? ভালো। সাইফ কোন ক্লাসে পড়ছো? ক্লাস 5। ক্লাস 5। এখন বলো কোন বিভাগ থেকে খেলতে চাও? জানা অজানা। জানা অজানা তো আজকের মতো শেষ, অন্য কোনো বিভাগ চুজ করতে হবে। স্ক্রিনে দেখো সিনেমা, জীব জগৎ। সিনেমা, ঠিক আছে, সিনেমা থেকে থাকছে তোমার জন্য প্রথম প্রশ্ন এবং প্রশ্নটি হচ্ছে ঢাকায় প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কত সালে অনুষ্ঠিত হয়? অপশন ক 1963, অপশন খ 1964, অপশন গ 1965। লাইনটি কেটে গেছে বন্ধু, তুমি চেষ্টা করতে থাকো আর অন্য বন্ধুদের সঠিক উত্তর জানিয়ে যাচ্ছি। সঠিক উত্তর ছিল অপশন গ 1965। তো ভাই আবার আপনার কাছে ফিরছি। তো আমরা কথা বলছিলাম নাটক নিয়ে, এক পর্ব এবং ধারাবাহিক এই প্রসঙ্গ নিয়ে কথা হচ্ছিল। আপনি তো ফিল্মেও কাজ করেছেন, তো ফিল্মের প্রসঙ্গে আসতে চাই। আমরা কিছুদিন আগে আপনার কাছ থেকে একটি চলচ্চিত্র পেয়েছি কমন জেন্ডার, তো সেটি খুব চমৎকার, একদম ভিন্ন ধর্মী একটা কনসেপ্টের কাজ ছিল। সেটা সম্পর্কে একটু জানতে চাই। ইনফ্যাক্ট কমন জেন্ডার করার আগ দিয়ে মানে আমাদের যে যাদেরকে নিয়ে যাদের জন্য এই চলচ্চিত্র, তাদের সম্পর্কে আমার কোনো আইডিয়াই ছিল না। ভাষা একটা দেখা দেখতাম, সবাই ভয় পেত, ওরা একটা অছুত, ওদের থেকে দূরে থাকতে হবে, একটা অন্যরকম একটা গোত্রের মতো তারা আছে। কমন জেন্ডার যখন কাজ করতে যায় তার আগ দিক দিয়ে প্রি প্রোডাকশনের সময় এবং প্রোডাকশনের সময় ওনারা আমাদের সঙ্গে ছিলেন। আচ্ছা আচ্ছা, অনেক কাছ থেকে দেখেছি ওনাদের, মানে দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা ওনাদের সাথে কথা বলেছি, তাদের জীবনের গল্পগুলো জানা, লাইফস্টাইল দেখেছি। তো সবকিছু মানে মিলিয়ে এখন আমার মনে হয় যে ওনারা তো আমার বাইরের কেউ না, এটা আমার উপলব্ধি। আমারই ডান পাশে বাম পাশে আমারই ভাই, আমারই বোন, এরাই। এই যে এখন যে তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি পেয়েছে, আমাদের সবারই উচিত সেভাবে আসলে গ্রহণ করা তাদের। অবশ্যই অবশ্যই।
তো ভাইয়া বলছিলেন যে তাদের সাথে থেকে একটা দীর্ঘ সময় প্রি প্রোডাকশনের সময়টা কেটেছে, তো নিশ্চয়ই আপনার যে চরিত্রটি ছিল সেটি চরিত্রায়নের জন্য সেই বিষয়গুলো নিশ্চয়ই খুব সাহায্য করেছে। আমার চরিত্রটি তৃতীয় লিঙ্গের চরিত্র ছিল না, একটা নর্মাল একজন মানুষ, সমাজেরই একজন মানুষ। সে ওদের সঙ্গে থাকতো, ওদের সাথে থাকতো, ওদের সাথে খেত, পাশাপাশি প্রতিবেশী ওদের সঙ্গে। তো তারপর ওদেরকে জানার জন্য আমার ওটা প্রয়োজন ছিল। জি জি জি, এভাবেই আর কি। আচ্ছা, তো সামনে নতুন কোন চলচ্চিত্রের কাজ কি চলছে? চলছে রশিদ পলাশের নায়র। আচ্ছা, ওটার মানে কিছু কাজ এখনো বাকি আছে। এটার থিমটা কি চলচ্চিত্রের? চলচ্চিত্রের থিম হচ্ছে যে একটা ছেলে গ্রাম থেকে ঢাকা শহরে এসে একটা ক্রাইসিস নিয়ে আসে ঢাকা শহরে। আসার পর থেকে প্রতি পদে পদে যে শহরের বাস্তবতা, রূঢ় বাস্তবতার যে সম্মুখীন হতে হয়, কিভাবে সে প্রতারিত হয়, এই যে একটা জার্নি, এই জার্নিটা বলতে চেয়েছে পলাশ। আচ্ছা, আমি আশা করি খুব ভালো একটা মুভি হতে যাচ্ছে। আমরাও আশা করছি। এবং আর নতুন কাজ কি আছে হাতে? নতুন কাজ রশিদ পলাশেরই এই মুহূর্তে বেশ আলোচিত একটা চলচ্চিত্র নিয়ে কথা হচ্ছে, যেটা অক্টোবর থেকে কাজ হবে, সেপ্টেম্বর অক্টোবর থেকে। সেটা হচ্ছে প্রীতিলতা ওয়াদ্দেদারকে নিয়ে, বিপ্লবী কন্যা, সূর্যকন্যা, ওনাকে নিয়ে একটা কাজ হবে। আমি আশা করছি ওখানে আমি অ্যাক্টিং করব। এটাতে নিশ্চয়ই ভীষণ প্রিপারেশনের প্রয়োজন রয়েছে। ম্যাসিভ একটা প্রিপারেশনের ব্যাপার চলছে, কারণ ওই সময়কে ধরা, ওই সিচুয়েশন সবকিছু মিলে আর কি। আমাদের জয়া আপা কাজ করছেন ওখানে, পোশাকে বিবি রাসেল, সবকিছু মিলিয়ে বেশ বড় পরিসরে একটা যুদ্ধ চলছে। দারুণ একটা প্রোডাকশন, দারুণ একটা কাজ আমরা পাবো আপনাদের কাছ থেকে। তো ভাই, আপনি একদম শুরুর দিকে গল্পে আপনি বলছিলেন যে আপনার শুরু হয়েছে থিয়েটার দিয়ে, তো সেই থিয়েটার প্রসঙ্গে একটু ফিরতে চাই, একটু ফ্ল্যাশব্যাকে যেতে চাই। তো থিয়েটারটা কবে থেকে করছেন? আমার মনে হচ্ছে যে আমি জন্মের পর থেকেই আমি ওই ওরিয়েন্টেশন আর কি বড় হয়েছি। বাবা মা দুজনেই ব্যাংকার ছিলেন। বাবা ছিলেন আবৃত্তি করতেন, মা গান গাইতো, বোনেরা গান গাইতেন। তো বাবা যেই ডিস্ট্রিক্টে যেতেন সেখানেই দেখা গেল যে বিভিন্ন দিবসের প্রোগ্রামগুলো, নাটক, গান টান আমাদের বাসায় রিহার্স হচ্ছে। হ্যাঁ, আমি তো ওইভাবেই আমার বেড়ে ওঠা, একসময় ঢুকে যাওয়া। বাবা কবিতা লিখতেন, আমার যখন মোটামুটি কথা বলতে শিখলাম, বাবার কঠিন কবিতাগুলো বাবাকে পড়াতেন, পড়ায় ওই সময় রেকর্ডিং করে রাখতেন, রেকর্ডিং করে রেখে আবার পরে শোনাতেন, নিজে করতেন, নিজে করে আবার শোনাতেন। শোনানোর পর বলতে, বাবা তোমার এই জায়গাটা ভুল হয়েছে, তুমি এভাবে বলো। অনুশীলনটা পরিবার থেকেই হয়ে গেছে। হ্যাঁ, পরিবার থেকেই হয়েছে। যে আমার বাবা এই লেভেলে আমাকে সাপোর্ট করেছেন আর কি। আমি যখন রাজশাহী ইউনিভার্সিটি থেকে আমি লতে পড়াশোনা করা, এলএলবির পর আমার অনেক বন্ধু বান্ধব ব্যারিস্টারি পড়তে যখন চলে যাচ্ছেন, তখন আমি বাসা থেকে চাপ ছিল, বাসা থেকে চাপ ছিলেন। আমার ভাইও রাজশাহী ইউনিভার্সিটির বোটানির একজন টিচার, পড়ুয়া, সবকিছু মিলে আর কি চাপ ছিল যে তুমিও চলে যাও। তখন আমি একসময় মানে কাউকে বলতে পারিনি, বাবাকে বললাম, বাবা আমি ঢাকায় যাব, ঢাকাতে যেয়ে আমি করে আমি থিয়েটারটা করতে চাই, আর আমি এই কাজটা করতে চাই আর কি। আমি নাটকে পরিচালক হতে চাই, থিয়েটার হতে চাই। সবাই যখন বিপক্ষে একমাত্র বাবা বললেন যে তুমি যা চাও তুমি তাই করো। কি করতে পেরেছি না পেরেছি জানি না, চেষ্টা চালিয়ে যাচ্ছি শুধুমাত্র বাবার দোয়ায়। চমৎকার। তো পরিবারের সাপোর্টটা আসলে অনেক বেশি জরুরি, যারা এটা অনেকটা কাজ সহজ করে দেয়। অবশ্যই মানে এমন একটা সময় চলে গেছে, রাজশাহী ইউনিভার্সিটিতে যখন আমি বিশ্ববিদ্যালয়ে থিয়েটার করতাম, আমাদের পথনাটকের শোগুলো হতো ক্যাম্পাসে, একটা মাঠের মধ্যে, বিভিন্ন জায়গায়, শহীদুল্লাহ কলা ভবনের সামনে। তো আমরা জাস্ট দড়ি দিয়ে একটু ঘিরে ওখানে আমরা দেখা যেত যে 4টার সময় হয়তো শো হচ্ছে, 5টার সময় শো হচ্ছে। ক্যাম্পাসের পাশেই আমার বাসা, কাজলা আমার বাসা। দেখা গেল সবার আগে যে দেখি দর্শক হিসেবে মাটিতে বসে আছে আমার বাবা। কি চমৎকার না সেই অনুভূতিটা। এই অনুভূতিটা মানে উনি নেই, ওই অনুভূতিটা প্রতি মুহূর্তে আমাকে জাগিয়ে রাখে, আমার ছোটার জন্য উৎসাহ দেয়। অবশ্যই এটাই দরকার আসলে। তো ভাইয়া বলছিলেন যে বাবাকে বলেছিলেন যে ঢাকায় এসে থিয়েটার করতে চান, ঢাকায় এসে পরে করা হয়েছে কি থিয়েটারটা প্রথম দিকে করা হয়েছিল থিয়েটার, তারপরে তো বিভিন্ন জায়গায় থিয়েটার করা হলো। একটা এনজিওতে ছিলাম, দেশ নাটকে,
পাশাপাশি সার্ভাইভের জন্য তো চাকরি করতেই হবে। আমি একটা এনজিওতে ছিলাম, নাগরিক উদ্যোগে একটা এনজিওতে থিয়েটার কালচারাল নিয়ে কাজ করতাম। ঢাকার বাইরে হয়তো 8-10 দিনের আমার একটা ট্যুর থাকতো, ট্যুর থেকে আবার এসে থিয়েটার, এইভাবেই চলছিল। তারপরে যখন হঠাৎ করে অ্যাক্টিং এ মানে জড়িয়ে পড়লাম, তখন হ্যাঁ সব দিকে পরে আর মিলাতে পারিনি, চাকরিটা ছেড়ে দিতে হয়েছে। থিয়েটারে এখন আমি ইনঅ্যাক্টিভ। এখন থিয়েটার কি মিস করেন? প্রতি মুহূর্তে মিস করি। আবার কি যদি সুযোগ সময় হয় ফিরে যেতে চান? আমরা তো ছুটে চলা যোদ্ধা, আমাদের প্রতি মুহূর্তে সার্ভাইভ করতে হয়। একটা সময় যদি সেই মানে সবকিছু মিলাই ওই সামর্থ্যটা চলে আসে, অবশ্যই থিয়েটার করতে চাই। আমরাও চাই আপনার সেই স্বপ্নের জায়গাটাতে আপনি ফিরে যেতে যেন পারেন আবার। তো ভাইয়া, কথায় কথা আপনি বলছিলেন যে পরিচালক হতে চান, তো সেই পরিচালক হবার স্বপ্নটা কি এখনো আছে? হ্যাঁ, এখনো আছে, গুছিয়ে নিচ্ছি, হয়তো কোনো একদিন চেষ্টা করছি। আপনার কাছ থেকে যেমন অসাধারণ অভিনয় পাচ্ছি আপনার কাছ থেকে, তেমন নিশ্চয়ই খুব শীঘ্রই আমরা খুব সুন্দর কোনো প্রোডাকশনও পাবো আপনার ডিরেকশনে হবে সেটি। তো ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনার সবগুলো কাজের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আপনাকে অনেক অনেক শুভকামনা। এনটিভিকে ধন্যবাদ জানাই আমাকে এখানে আসার সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ। বন্ধুরা, দেখতে দেখতে আয়োজনের একদম শেষ প্রান্তে চলে এসেছি। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগ করতে ভিজিট করো আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। সবার জীবন সুন্দর হোক এই কামনায় শেষ করছি আজকের আয়োজন।